সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সরকার দেওয়ানি মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে এসেছে। কিছু মামলা এগুলো আর আমরা সরাসরি আদালতে দায়ের করতে পারবো না। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এই মামলাগুলোর জন্য সমঝোতার মাধ্যমে, বিকল্পের মাধ্যমে জেলা লিগ্যাল এইড যে অফিসার আছে তার কাছে আবেদন করতে হবে। সেখানে যদি সমঝোতাটা না হয় তখনই গিয়ে আপনি মামলা দায়ের করতে পারবেন। তো চলুন দেখে আসি কি কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, যেহেতু অনেক বিষয় আমাদেরকে আদালতে যেতে হয়। তবে খুবই ছোটোখাটো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে। এক নম্বর হচ্ছে যে পারিবারিক আদালত আইন 2023 এর 5 ধারাতে উল্লেখিত বিষয়সমূহ। এখন এই পারিবারিক আদালত আইনে কি আছে? বিবাহ বিচ্ছেদ। এখন এই বিবাহ বিচ্ছেদের জন্য আপনি আদালতের মাধ্যমে মামলা দায়ের করবেন। এখন আপনাকে বলতেছে আপনি আগে সমঝোতা করেন। সমঝোতা মীমাংসা করার জন্য উপায় খুঁজেন, লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে যান, সেখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, আপনার স্ত্রী স্বামী আপনার সাথে সংসার করতেছে না, সম্পর্ক পুনরুদ্ধারের জন্য এই লিগ্যাল এইড অফিসারের কাছে আবেদন করতে হবে। দেনমোহর আদায় সংক্রান্ত বিষয়, ভরণপোষণ সংক্রান্ত বিষয়, শিশু সন্তানের অভিভাবকত্ব এবং তত্ত্বাবধান সংক্রান্ত বিষয়গুলো। তাহলে এক নম্বরে আমরা দেখলাম যে পারিবারিক আদালত আইন 2023-এর অধীনে উল্লিখিত যে বিষয়গুলো, এগুলার আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন না পারিবারিক আদালতে। আপনাকে সর্বপ্রথম লিগ্যাল এইড অফিসারের কাছে আবেদনটা করতে হবে। এরপরে 1991 সালে যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে যে বিরোধগুলো, এই বিরোধের জন্য সরাসরি মামলা দায়ের করা যাবে না। এরপরে খুবই টেকনিক্যাল জিনিস বলা হচ্ছে যে সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ, অর্থাৎ 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনার মামলার বিষয়বস্তু হয় বন্টন বাটোয়ারা মামলায়, সেটার ক্ষেত্রে আর আপনি সরাসরি আর এখন বন্টন বাটোয়ারা মামলা করতে পারবেন না। এই রকম ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লিগ্যাল এইড অফিসারের কাছে যাইতে হবে। তবে 15 লাখ টাকার বেশি হলে আপনি যেতে পারবেন। এটা ছাড়া আমাদের যে কৃষি জমির অগ্রক্রয়, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 96 ধারায় আমরা অগ্রক্রয়ের যে মামলাগুলো করি, এগুলো আর সরাসরি দায়ের করা যাবে না, আপনাকে লিগ্যাল এইড অফিসারের কাছে যেতে হবে। অকৃষি প্রজাস্বত্ব আইন 24 ধারা মোতাবেক যে অগ্রক্রয়ের মামলাগুলো, সেগুলো আমাদেরকে কি করতে হবে এখন থেকে? এই সহকারী বা আমরা সরাসরি মামলা দায়ের করতে পারবো না, লিগ্যাল এইড অফিসারের কাছে যাইতে হবে। তবে মুসলিম আইনটা তারা অন্তর্ভুক্ত করে নাই, ওই জন্য মুসলিম আইনে আপনি সরাসরি যেতে পারবেন। এটা ছাড়া পিতামাতার ভরণপোষণ না করলে যে বিরোধগুলো হয়, এগুলোর জন্য সরাসরি মামলা দায়ের করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেকের মামলার ক্ষেত্রে এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার ক্ষেত্রে তারা বলতেছে যে 5 লাখ টাকা পর্যন্ত চেকের মামলা সরাসরি দায়ের করা যাবে না। প্রথমে আপনাকে কি করতে হবে? লিগ্যাল এইড অফিসারের কাছে আপনাকে আবেদনটা করতে হবে। তারপরে যদি বিরোধ আপনার নিষ্পত্তি না হয় তখন আপনি যেতে পারবেন। এটা ছাড়া যৌতুক নিরোধন আইন 2018-র 3 এবং 4-এ বর্ণিত যৌতুক সম্পর্কিত অভিযোগ, নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 11-র ঘ উপধারাতে বর্ণিত যৌতুকের নির্যাতন সম্পর্কিত অভিযোগ, এইগুলো সম্পর্কে আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন না। তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলে দিচ্ছে যে এই তফসিলে বর্ণিত মানে যেগুলো আমরা পড়লাম, নিষ্পত্তির ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ অবশ্যই কি করবে? প্রথমে লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্দেশ্যে আবেদন করতে হবে, এবং মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হইলে বিরোধের কোনো পক্ষ প্রয়োজনে উপযুক্ত আদালতে মামলা দায়ের করতে পারবে। আর এই রকম ক্ষেত্রে যেটা জিনিস বলতেছে যে আপনাকে নির্ধারিত মামলা দায়েরের ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুতকৃত প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। আর এই সময় যে সময়টা ব্যয় হবে তামাদির সময় থেকে এই সময়টা বাদ দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই আদালতের যেই এই লিগ্যাল এইড অফিসারের যে রায়টা, এটা চাইলে দেওয়ানি আদালত কর্তৃক ডিক্রি হিসাবেও জারি করাটা যাবে। এখন আমরা এর বাইরেও লিগ্যাল এইড অফিস জিনিসটা কি, এইটা সম্পর্কিত সরকার যেটা করেছিল যে 2000 সালে যারা কি করতে পারে না, বিভিন্ন প্রকার কোর্ট ফি দিতে পারে না, আইনগত সহায়তা প্রদান আইন 2000 জারি করে। সেখানে বিভিন্ন নিয়ম কানুন ছিল। যারা কোর্ট ফি দিতে পারে না, আইনগতভাবে অসচ্ছল, এদেরকে আইনজীবী নিয়োগের পদ্ধতিটা ছিল। এখন এটাকে বিস্তর করে বলতেছে যে এই রকম ক্ষেত্রটা তো আসবে, যারা আর্থিকভাবে অসচ্ছল তারা তো আসবেন,
পাশাপাশি কোনো আদালতে দায়েরকৃত বিচারাধীন মামলার আইনি পরামর্শ এবং সহায়তা প্রদান, সিপিসি অনুযায়ী প্রচলিত অন্যান্য আইনের বিধান অনুসারে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ বা মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে নিযুক্ত মধ্যস্থতাকারী বা এই আইনের অধীনে নিযুক্ত স্পেশাল মিডিয়েটরকে সম্মানী প্রদান। অর্থাৎ এই আইনগত সহায়তা লিগ্যাল এইড অফিসার আমরা যাকে বলি, এই মধ্যস্থটা আমরা আগে দেওয়ানি মামলা দায়েরের পরে একটা স্থল ছিল অথবা যে কোনো সময় করা যাইতো। এখন কিছু মামলার ক্ষেত্রে তারা বাধ্যতামূলক করে দিছে যে আপনি মামলা দায়েরের পূর্বে প্রি কেস যেই আপনার মিডিয়েশন, মামলা দায়ের করার পূর্বেই আপনাকে মিডিয়েশনের চেষ্টা করতে হবে, না হলে আপনি যাইতে পারবেন না। তো আশা করি এইটা এখন আমাদের কাজে আসবে। ভালো হবে না মন্দ হবে, কোন জিনিসটা হবে? এখন এই মিডিয়েটরের কাছে মামলা দায়ের করতে কত টাকা কোর্ট ফি হবে, কি কি পদ্ধতিটা, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসব। তবে এইখানের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এইখানে বিশেষত যেমন চেকের মামলাগুলো নিয়ে এসেছে, সব প্রকার মামলা নিয়ে এসে এই যে যিনি লিগ্যাল এইড অফিস আছেন তার উপর মামলার বার্ডেনটা চাপিয়ে দেওয়া হইলো, যেটা কখনোই কাম্য না। মানে আদালতে যে মামলার জট হইতো, এখন ওই মামলার জটটা এই লিগ্যাল এইড অফিসারের উপর হবে। এত মামলা তো আপনার এখানে আনার কোনো দরকার ছিল না। পারিবারিক যে মামলাগুলো সেগুলো তো পৃথক পারিবারিক আদালতেই ছিল, সেখানে খুবই দ্রুত ট্রায়াল, সামারি ট্রায়ালের মাধ্যমে করা যাইতো। তো আপনি সেগুলো এখানে আনার তো কোনো যুক্তি নেই। চেকের মামলা নিয়ে এসেছেন, ভালো করেছেন, এটা আমরা মানি। অগ্রকয়ের মামলাগুলো নিয়ে এসেছেন, এটা ভালো ভালো উদ্যোগ। তবে মুসলিম আইনের অগ্রকয়টাও আপনি নিয়ে আসেন, সেটা কেন ভিন্ন জায়গায় যাবে? তার মানে এখান থেকে কিছু ভালো উদ্যোগও আছে, আবার কিছুকে এডিশনাল নিয়ে আসার কারণে মামলার চাপ পড়বে, যার কারণে ওই লিগ্যাল এইড অফিসারের ওইখানে ফাইলের স্তূপ জমা পড়বে। তো যেটা আমাদের কেউ আমরা কাম্য করি না, যে লিগ্যাল এইড অফিসারও মামলার চাপে উনি অফিস বন্ধ করে চলে যান।